আজকে যে জুলাই সনদের পক্ষে তারেক রহমান ভোট চাইলেন, সালাউদ্দিন সাহেব ভোট চাইলেন, এখন নির্বাচনের পরে সেটা ভুলে গেলেন। তারা নির্বাচনের আগে ওয়াদা করলেন যে আমরা যদি ক্ষমতায় যাই আর জুলাই সনদে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। সেই ওয়াদাকে তারা ভঙ্গ করলেন এবং বাংলাদেশের ৭০% মানুষ যেই গণভোটে হ্যার পক্ষে রায় দিয়েছিলেন সেই ৭০% মানুষের মতামত অর্থাৎ রায়কে আমানতের তারা খেয়ানত করলেন। আজকে তারা কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন। বেগম খালেদা জিয়া অসংখ্য সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে যদি জনগণের সংসদ কায়েম হয় সেদিনে আমরা এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো। এই সংবিধান হলো আমাদের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ আজকে ওই সংসদ ভবনের ভেতরে ব্যারিস্টার আমদানি রহমান পার্থ যখন এটার বিরুদ্ধে বক্তব্য দেয় আর বেগম খালেদা জিয়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন টেবিল থাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করেন, পার্থ সাহেব বক্তব্য দিয়েছেন যে ৭২-এর সংবিধান যারা বাতিল চায় এরা ৭১-এর রাজাকার পরাজিত শক্তি। আমি তো মনে করি এই বক্তব্য দিয়ে ব্যারিস্টার আমদানি রহমান পার্থ তিনি বেগম খালেদা জিয়াকে অপমানিত করেছেন। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? আজকে খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকে সংসদ থেকে বের করে দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে নিউজে দেখেছেন যে গণভোট বাতিল করে দিচ্ছে বিএনপি সরকার। তারা গণভোট বাতিল করে দিবে, সংবিধান সংস্কার করবে না, জুলাই সনদও বাস্তবায়ন করবে না। তো এমন তো অবস্থায় জামাতে ইসলামী, এনসিপি যেহেতু তারা বিরোধী দল, তারা তো আর বসে থাকতে পারে না। তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আলাদাভাবে সংবাদ সম্মেলন করছে। তারা বলছে প্রয়োজনে আমরাও রাস্তায় নামব। তো এদিকে গণভোট যদি বাতিল হয়ে যায়, শিশির মুনির ভাই আবার প্রশ্ন তুলেছে যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে নির্বাচনের তফসিলও বাতিল হয়ে যাবে। আপনি যুক্তিতে আসেন, একই দিনে দুইটা ভোট হয়েছে, তাহলে একটা বাতিল হয় আর একটা থাকে কি করে? তো জামাত শিবির এবং এনসিপি যে রাস্তায় নেমে দাবি আদায়ের ডাক দিয়েছে, এদিকে আবার সালাউদ্দিন আহমেদের একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে, আপনারা স্ক্রিনে দেখেন। তিনি বলতেছেন যে রাস্তায় নেমে দাবি আদায়ের আর সুযোগ দেব না। মানে রাস্তায় নামে যে দাবি আদায় করবেন সেই সুযোগ আর হবে না, সেই সুযোগ দেওয়া হবে না। যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাতে প্রশাসন, আইন সব কিছু, রাস্তায় নেমে মিছিল মিটিং করতে দিবে না। তো প্রিয় দর্শক, এই সংবিধান হাসিনার আমলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, এই সংবিধানকে কাটছাট করেছে হাসিনা, আমরা যদি ক্ষমতায় আসি এই সংবিধান চেঞ্জ করব। বিএনপি ক্ষমতায় গেলে কমিশন করে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সংবিধান জনগণের নয়, আওয়ামী লীগের উল্লেখ করে তিনি বলেন মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে আছে দলটি। আওয়ামী লীগের স্বার্থে তৈরি সংবিধান বিএনপি মানে না বলে সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে একজন ব্যক্তি, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কোশ্চেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলে। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা নিজেদেরকে এই দেশের মালিক মনে করে। দেশের মালিক হচ্ছে জনগণ না, তারা মনে করে এই দেশের মালিক হচ্ছে আওয়ামী লীগ। আরো সংকীর্ণ বলতে একজন ব্যক্তি অথবা তার পরিবার। সংবিধান আর বৈধ নেই, আওয়ামী লীগ সরকার তা অবৈধ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন সংবিধান? বৈধ সংবিধান না, এটা কোন সংবিধান তো বাইবেল না, মানুষের জন্যই সংবিধান। এই বরাবরটা মনে রাখবেন যে নির্বাচনের জন্য যেটা বলা আছে সেটা অবশ্যই বাইবেল নয়। আপনারা যেটা বলেছেন যেটা বলার অধিকার নেই, বাইবেল নয়।
এটা জনগণের জন্যই আপনাকে এটাকে পরিবর্তন করতে হবে। সংবিধান, যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। এরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। তো তখন সংবিধানের বিরুদ্ধে কথা বলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন এসে কেন এই সংবিধানে এত মিঠা মিঠা লাগতেছে? তো প্রিয় দর্শক, বিএনপি যে গণভোট বাতিল করতেছে, এটা কি তাদের সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা, এবং জামাত ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে, এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে ইউকে কসবা টিভিতে এসে আমাদের বগুড়ার ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো দর্শক, এখন আপনাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা দেখে যাবেন। তো বেশি দেরি করবো না, চলুন আমরা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি। যে 24-এর গণ অভ্যুত্থানে আমার দেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিলেন, যে দিল্লি না ঢাকা, আমরা সবাই বলেছিলাম ঢাকা ঢাকা, দিল্লির দাসত্ব, গোলামি, জিঞ্জির থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার পরে এখন আমরা যা দেখছি, পক্ষান্তরে এটা প্রতীয়মান হয়ে গেছে যে আমরা আবারও সেই ইন্ডিয়ার দাসত্ব গোলামির ভেতরেই আবদ্ধ হয়ে যাচ্ছি। মাসুক ভাই যে বিষয় উত্থাপন করলেন, ঠিক এখনই আমি যে নিউজটি দেখলাম যে বর্তমান সরকার গণভোট সহ প্রায় 16-17টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। 133টি অধ্যাদেশের মধ্যে তারা 98টি অধ্যাদেশ সরাসরি উত্থাপন করবেন, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপন করবেন, আর বাকি অধ্যাদেশগুলো গণভোট সহ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ এই গুরুত্বপূর্ণ জুলাই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলোকে তারা বাতিল করে দিচ্ছেন। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমার দেশের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিলেন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখে, অথচ সেই গণভোটকে, জুলাই সনদকে বিএনপি বাতিল করে দিচ্ছেন। এবং অন্যতম একটি বিষয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ দিয়েছিলেন যে নিরপেক্ষ ব্যক্তিকে বিচারক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া, আজকে সেটা বাতিল করে দেওয়ার মাধ্যমে বিএনপি আবারও নতুন করে নিজেদের দলীয় বিচারক নিয়োগ দিয়ে স্বৈরাচার হাসিনার মতোই আদালতকে নিজেদের স্বাধীন মতো ব্যবহার করার এক প্রক্রিয়ার দিকেই তারা এগিয়ে যাচ্ছেন। আসলে বিএনপি জুলাই চায় না, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো জুলাই সনদ যে তারা চায় না, এটা তাদের কাজের মাধ্যমে প্রমাণ হয়েছে, এবং নির্বাচনের আগে তারা যেটা করেছেন এটা স্পষ্ট মুনাফিকি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যেটা করেছেন এটা জাতির সঙ্গে চূড়ান্ত মুনাফিকি। আমরা নির্বাচনের সময় দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান হ্যাঁ ভোটে ভোট চেয়েছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি ভোট চেয়েছেন হ্যাঁ ভোটে, ভিপি নূর হ্যাঁ ভোট দিতে বলেছেন। আজকে তারা সংসদে যাওয়ার পরই, সরকার হওয়ার পরই সেগুলো ভুলে গেলেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে মুনাফিকের আলামত হলেন 3টি। 1 নম্বর কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। আজকে যেই জুলাই সনদের পক্ষে তারেক রহমান ভোট চাইলেন, সালাউদ্দিন সাহেব ভোট চাইলেন, এখন নির্বাচনের পরে সেটা ভুলে গেলেন। তারা নির্বাচনের আগে ওয়াদা করলেন যে আমরা যদি ক্ষমতায় যাই আর জুলাই সনদে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। সেই ওয়াদাকে তারা ভঙ্গ করলেন, এবং বাংলাদেশের 70% মানুষ যেই গণভোটে হ্যার পক্ষে রায় দিয়েছিলেন, সেই 70% মানুষের মতামত অর্থাৎ রায়কে
আমানতের তারা খিয়ানত করলেন। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান বিএনপি জাতির সঙ্গে চূড়ান্ত রকমের গাদ্দারি করলেন, মুনাফিকি করছেন। আর জুলাই সনদ যদি তারা বাস্তবায়ন না করে তাহলে তারা চূড়ান্ত মুনাফিক হিসেবেই এই জাতির কাছে প্রতীয়মান হবে বলে আমি মনে করি। আজকে তারা কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন। বেগম খালেদা জিয়া অসংখ্য সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে যদি জনগণের সংসদ কায়েম হয় সেদিনে আমরা এই সংবিধানকে ছুঁড়ে ফেলব। অথচ আজকে ওই সংসদ ভবনের ভেতরে ব্যারিস্টার আমদানি রহমান পার্থ যখন এটার বিরুদ্ধে বক্তব্য দেয়, আর বেগম খালেদা জিয়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন টেবিল থাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করেন, পার্থ সাহেব বক্তব্য দিয়েছেন যে 72-এর সংবিধান যারা বাতিল চায় এরা 71-এর রাজাকার পরাজিত শক্তি। আমি তো মনে করি এই বক্তব্য দিয়ে ব্যারিস্টার আমদানি রহমান পার্থ তিনি বেগম খালেদা জিয়াকে অপমানিত করেছেন। আজকে খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকে সংসদ থেকে বের করে দিতেন। আর এই যে পার্থ সাহেব বক্তব্য দেন, তার একটা নিজের দল আছে, যেই দলের নামও মানুষ জানে না। ওই দলের উনি নিজেই প্রেসিডেন্ট, ওয়ান ম্যান ওয়ান পার্টি। ওনার দলের সেক্রেটারিকে, অন্যান্য সদস্যকে বাংলাদেশের মানুষ জানে না। অথচ তিনি সংসদে হাসনাত আব্দুল্লাহদেরকে বক্তব্য দিলেন যে তোমরা জেনজিকে রিপ্রেজেন্ট করো, নতুন করে নব্য জামাত হতে গিয়েও না। অথচ উনি নিজেই নিজের দলকে ভুলে বিএনপি হয়ে গেছে। নিজের ব্যাপারে তিনি ব্যাখিয়ান, তিনি নিজের দলকে বিলুপ্ত করে বিএনপি হয়ে গেছেন। অথচ এনসিপি কে বলছেন যে তোমরা জামাত হইও না। আজকে এটা নিঃসন্দেহে হাস্যরসাত্মক ছাড়া আর কিছু হতে পারে না। আমরা পরিষ্কার করে বলি, 72 সালের সংবিধান ছিলেন ইন্ডিয়ার দেওয়ার রেসিপি। এটা বাংলাদেশের সংবিধান নয়, ইন্ডিয়ার দেওয়ার সংবিধান। 1966 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, কোন সময়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদের কথা কেউ বলে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে নাই, এই দেশের সেক্টর কমান্ডাররা বলে নাই, কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই। অথচ দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু দেশে ফেরার সময় এই ধর্মনিরপেক্ষতাবাদ আর সমাজতন্ত্রের কথা ভারত চিরকুটে লিখে দিয়ে আমার দেশের সংবিধানে ঢুকিয়ে দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে আধিপত্য বিস্তার করে এই দেশটাকে তারা চিরতরে আমাদেরকে একেবারে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে, আমাদেরকে দাসত্ব করার ষড়যন্ত্র করেছে। সুতরাং সেই 72 সালের সংবিধানের প্রেম প্রীতি যারা বর্তমানে দেখাচ্ছে, আমি মনে করি নিঃসন্দেহে তারা ভারতের দালাল, তারা রর এজেন্ট এবং স্বৈরাচারের দালাল, তারা পতিত স্বৈরাচার। ভারত এবং রর এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। যেই সংবিধান বাংলাদেশের 17 বার সংশোধন হয়েছে, আজকে বিএনপি একটা ধোঁয়াশা তৈরি করেছে। তারা সংসদে বলছেন যে আমরা জুলাই সনদের প্রতিটা কথা, প্রতিটা অক্ষরে অক্ষরে দাড়ি সেমি কলন আমরা সবকিছু মানি। অথচ তারা বলছেন আমরা সংস্কার নয়, আমরা এটাকে সংশোধন করব। যেই বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করে এই দেশে শান্তি আনা যায় নাই, সুতরাং ওই সংবিধান নতুন করে সংশোধন করে এই দেশে শান্তি আসবে না। বরং শান্তি কায়েম করতে গেলে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার করতে হবে। আর যেই জন্যই গণভোট সংগঠিত হয়েছিলেন এবং যার পক্ষে এই বাংলাদেশের 70% মানুষ অভিব্যক্তি দিয়েছেন। সুতরাং আজকে বিএনপি ঘোলা পানিতে যে মাছ শিকার করার চেষ্টা করছেন। জুলাই সনদ একদিকে মানি বলছেন, আবার অন্যদিকে সংস্কারের বিরোধিতা করছেন। আজকে বিএনপির জন্য বড়ই দুর্ভাগ্য এবং বড়ই হতাশা মনে হয় তাদের জন্য। আজকে বিএনপি জুলাই সনদ তো মানছেই না, বরং তারেক রহমান যেই 31 দফা দিয়েছিলেন রাষ্ট্র সংস্কারের, 31 দফার প্রথম দফা ছিলেন রাষ্ট্র সংস্কার কমিশন তারা গঠন করবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা 31 দফার প্রথম দফায় নিজেরা ভুলে গেছেন। 31 দফার প্রথম দফায় বলা হয়েছে যে রাষ্ট্র সংস্কার কমিশন গঠন হবে। আজকে সেই সংস্কার কমিশন বাদ দিয়ে তারা বলছেন যে আমরা নতুন করে সংবিধান সংশোধন করব। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিরোধী দল গতকাল ওয়াক আউট করেছেন,
আন্দোলনের ডাক দিয়েছেন। এবং আমি মনে করি বিএনপি যেই মুনাফিকি এবং গাদ্দারি করছেন, এখন আর সেই সংসদে সমাধান সম্ভব নয়। যেই রাজপথের মাধ্যমে জুলাই এসেছিল, স্বৈরাচার বিদায় নিয়েছিল, আবারও সেই রাজপথে নেমেই জনগণকে তাদের দাবি আদায় করে নিতে হবে। আমার একটা প্রশ্ন বলতে এই মুহূর্তে নিউজে যেটা এসেছে, গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 11 অধ্যাদেশ বাতিলের সুপারিশ চাওয়া হয়েছে। তারা আইনের আমি এই বিষয়টা একটু আপনার সামনে তুলে ধরছি। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ কমিটির বিশেষ কমিটি, সরকার পক্ষের সংসদ সদস্যরা। তবে এই কমিটি বিরোধী দলীয় 3 জন সদস্য এবং অন্য অধ্যাদেশের ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছে। এখানে 3 জন বিরোধী দলের ছিলেন, তারা 11 জনের ভিতরে 3 জন বিরোধী দলের ছিলেন, তারা এটার বিরোধিতা করেছেন এটাকে বাতিলের জন্য। এখন তাদের সংসদ সদস্যরা বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়ে একটি বিল আনার চেষ্টা করছেন। যদি আপনি এই বিষয়টা একটু টাচ করেন আমাদের জন্য। জি প্রিয় ভাই, আমি কিন্তু এই বিষয়টা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে বিএনপি গণভোট সহ 11টি অধ্যাদেশ তারা বাতিল করার সুপারিশ করেছেন। তার ভেতরে একটা গণভোট এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, অর্থাৎ যেই অধ্যাদেশ এসেছিলেন নিরপেক্ষ বিচারক যেন সুপ্রিম কোর্টে নিয়োগ হয়, সেটাও বিএনপি যাচ্ছে না। নিজেদের দলীয় বিচারক নিয়োগ দিয়ে তারা আবারও নতুন করে আদালতকে নিজেদের মতো করে ব্যবহার করার ষড়যন্ত্র করছেন এবং গণভোটকে বাতিল করে দিয়ে তারা মূলত জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, এই দিকেই তারা ধাবিত হলেন। অথচ 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিলেন এই রাষ্ট্রের সংস্কারের জন্য, আজকে তারা জুলাই সনদ মানছেন না। অত্যন্ত দুঃখের বিষয়, একই অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন হলেন এবং একই দিনে গণভোট হলেন। তারা শুধু নির্বাচন মেনে সরকার গঠন করলেন, অথচ গণভোট তারা মানছেন না। অর্থাৎ একই সঙ্গে একই মায়ের গর্ভে 2টি সন্তান হলো, এক সন্তানকে তারা বলছেন বৈধ, আর এক সন্তানকে তারা বলছেন অবৈধ। অর্থাৎ যেটা মানলে নিজেদের সুবিধা হয় সেটা তাদের জন্য জায়েজ, সেটা তাদের জন্য হালাল, আর যেটা মানলে তাদের অসুবিধা হবে সেটা না জায়েজ, সেটা হারাম। নিঃসন্দেহে কোনো বিচারিতা এবং মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। ডাকসু নেতা মুসাদ্দেক আলী বলেছেন, একটা নিউজের হেডলাইন করেছে, যারা 72-এর সংবিধানকে আঁকড়ে ধরে রাখতে চাইছে তারা জনগণের সরকার না। ডাকসু নেতা মুসাদ্দেক আলীর এই মন্তব্যটা আসছে। আপনি যদি এই মন্তব্যের সাথে বা ডাকসুরা বিশেষ করে আজকে যে তারা একটা বৈঠক করেছে, এখানে দেখলাম যে গোলটেবিল বৈঠকে একেবারে সব ধরনের ইয়াঙ্গার স্টাররা ছিলেন, ছাত্র শিবিরের এটার আহ্বান করেছিলেন। তো এখানে 30-35 জন এমন চেনা জানা মুখ যারা নাকি জুলাই আন্দোলনের অংশীদারি ছিলেন। তো এখানে অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার ফুয়াদ সহ তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনছি। সেখান থেকে যদি একটা মেসেজ আমাদেরকে এই ডাকসু নেতার মেসেজটাকে মিলিয়ে বলেন। যে ডাকসু থেকে দাবি করা হয়েছে, পাশাপাশি আজকে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে সেমিনারটি হয়েছে, আপনি ওটাই সম্ভবত বলছেন, বাংলাদেশের বিশেষ করে যারা ভালো আইনজীবী এবং জুলাইয়ের পক্ষে যারা কাজ করেছিলেন এদেরকে প্রত্যেককে নিয়ে এই প্রোগ্রামটি হয়েছেন। এবং সেখান থেকেও কিন্তু এই দাবিটি এসেছে যে 72 সংবিধান যারা কায়েম রাখতে চাচ্ছে তারা মূলত পতিত স্বৈরাচার যে এজেন্ডা এই দেশে কায়েম করেছিলেন সেই পথেই তারা ধাবিত হচ্ছেন। এবং পাশাপাশি ভারতের তারা এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, রর পক্ষে কাজ করছেন। এবং এখান থেকে একটি সন্দেহ আমাদের বারবার কিন্তু আমাদের মনে ওঠে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার আগে তিনি বারবার বলছিলেন যে দেশে ফেরা আমার নিজের কোনো স্বাধীনতার বিষয় নয়, এটা অন্য কারো হাতে। তাহলে কিন্তু মানুষের মনে প্রশ্ন, ওনার দেশে ফেরা কাদের হাতে ছিল সেটা এখন পর্যন্ত কিন্তু উনি জাতির কাছে প্রকাশ করেনি। এবং উনি দিল্লির কাছে যেই মুচলেকা দিয়ে এই দেশের মধ্যে ফিরে এসেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি তারই কিন্তু কার্যবলী এবং তারই আমরা এই পদক্ষেপগুলো দেখতে পাচ্ছি। আজকে নির্বাচনের আগে তারা বললেন আমরা জুলাই বাস্তবায়ন করব, গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়, অথচ তারা সরকার গঠন করার পরে সেই জুলাই সনদ বাস্তবায়ন থেকে ফিরে আসলেন
একেবারে 180 ডিগ্রি পল্টি মারলেন, এটা যে জাতির সঙ্গে চরম গাদ্দারি এবং তারা মুনাফিকি করলেন, এটা আজকে জাতির কাছে স্পষ্ট প্রতীয়মান। সুতরাং আমি মনে করি বিএনপি যে পথে হাঁটছেন আর সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলকে ব্যাকা করে যেই পথে আমরা জুলাই এনেছিলাম সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। রাজপথে আর সমাধান আসতে পারে, নতুবা বিএনপি খুব সুন্দরভাবে ভালোভাবে এই দাবিগুলো মেনে নেবে না, এবং তারা যে মেনে নেবে না ইতিমধ্যেই সেটা প্রমাণ হয়ে গেছে। আজকে কথায় কথায় সংসদে সংবিধানের আমরা জিকির শুনতে পারি। বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি সকল অবস্থায় শুধু বলেন এটা সাংবিধানিক, এটা অসাংবিধানিক। আমি তাকে পরিষ্কার করে বলতে চাই, আপনি সংবিধানের জিকির করেন, সংবিধান যদি আপনি পরিপূর্ণভাবে মানতে চান, এই সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 28 সালের আগে নির্বাচন নয়, সংবিধান মানলে তো এই সরকার অবৈধ, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ, ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে অবৈধ, আপনি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অবৈধ। সুতরাং সংবিধানের যতটুকু মেনে নিলে আপনার পক্ষে সুবিধা হয় ততটুকু মানবেন, আর যতটুকু মানলে আপনার বিপক্ষে যায় আপনি ততটুকু মানবেন না। এটা নিঃসন্দেহে দ্বিচারিতা। এবং আজকে আমরা দেখেছি সংসদে মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি পরিষ্কার করে বলেছেন যে সত্য অসত্য, সত্য মিথ্যাকে মিশ্রণ করে সালাউদ্দিন আহমেদ সাহেব সব সময় মিথ্যাচার করে যাচ্ছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন। আরেকটি বিষয় আমরা খুব অবাক হই যে সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ তিনি আইনের ব্যাখ্যা দেন। তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তাহলে কি আইনমন্ত্রী অযোগ্য? আইনমন্ত্রী যদি অযোগ্য হয় তাহলে ওনাকে বাদ দিয়ে আপনি আইনমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন। আজকে সারা বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই। সালাউদ্দিন আহমেদ সাহেবের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো বক্তব্য নেই। ওনার শুধু বক্তব্য জুলাই অবৈধ, গণভোট অবৈধ, এই অধ্যাদেশ অবৈধ, এটা সংবিধান, এটা অসংবিধান। আমি মনে করি সালাউদ্দিন আহমেদ সাহেবের ফাঁদে পড়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে সালাউদ্দিন সাহেবের যেই ক্ষমতা এবং পাওয়ার দেখাচ্ছেন, আমাদের তো বলতে দ্বিধা নেই, মনে হচ্ছে এখন বর্তমানে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলার পুতুল, উনি চুপচাপ বসে আছেন, ওনাকে যেভাবে চালাচ্ছেন, যেভাবে নাচাচ্ছেন সেভাবে তিনি নাচছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, আপনি সালাউদ্দিন আহমেদের মতো যারা শিলংয়ে দীর্ঘদিন থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে এই বাংলাদেশে এসে নতুন করে ভারতের স্বার্থ অন্বেষণ করার জন্য ভারতের পক্ষে দালালি করে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন, এই জাতির সঙ্গে চূড়ান্ত গাদ্দারির দিকে সরকারকে নিক্ষেপ করছেন, এখনই সচেতন হন। সরকার যদি জুলাই সনদ মেনে নিত তাদের কোনো ক্ষতি হতো না। জামাত ইসলাম বিরোধী দল ছিলেন, বিএনপি সরকার, সবাই মিলে মিশে আমরা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে পারতাম, কিন্তু তারা পরিকল্পিতভাবে এই দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছেন। আমি মনে করি আজকে জনগণ যখন রাজপথে নেমে আসবে, নতুন করে আন্দোলন হবে, বিশৃঙ্খলা হবে, এর দায় সরকারকেই নিতে হবে। এবং জনগণ যদি রাজপথে নেমে আসে সেই জুলাইয়ের মতো, আমার মনে বলে বিএনপি সেটা আবার ধরে রাখতে পারবে না। আজকে তারা যেভাবে একঘেয়েমি করে তারা সংবিধানের দোহাই দিয়ে 70% মানুষের মতামতকে অপেক্ষা করার চেষ্টা করছেন, এর ফলাফল কখনোই ভালো হবে না। আমি মনে করি পতিত স্বৈরাচারদের থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে যেই মন্ত্রীরা বড় বড় বক্তব্য দিচ্ছেন, আজকে বাংলাদেশে যারা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছেন তারা কিন্তু আর জ্বালাটা বোঝে, কিন্তু আমরা দেখছি যারা বাইরে পালিয়েছিলেন, যারা লন্ডনে ছিলেন, যারা শিলংয়ে ছিলেন, তারা দেশের মানুষের অভিপ্রায় বোঝেন না, তারা দেশের মানুষের কষ্ট বোঝেন না। যারা 36 জুলাইকে সরাসরি রাজপথে থেকে দেখেনি, তারা জুলাইয়ের অভিপ্রায় এবং মানুষের চাওয়া উপলব্ধি করতে পারেননি। সুতরাং তাদের ষড়যন্ত্রে পড়ে, তাদের ফাঁদে পড়ে আজকে বিএনপি এই গণভোটকে বাতিল করে দেওয়ার মতো, জুলাই সনদকে বাতিল করে দেওয়ার মতো যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আমি মনে করি এর দ্বারা বিএনপির ফলাফল ভয়াবহ হবে এবং তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।